পেয়ারা হ্যালো কাজ করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান করে প্রায় 1 কোটি টাকার মতো থাকে। সমস্যা কি? একবার ওঠেন একবার বসেন, কি সমস্যা? এক মাপে থাকে। ভাই আপনার হাতটা নামান না ভাই, একটু সবাইকে নিতে হবে, একটু ডাউন করেন, মোবাইলটা নামান নিচে থাকে না, নিচ থেকে
বড় জানলা দেখি ও আট পাঁচ অনুষ্ঠান পরিচয় ইংরেজিতে আর একটু সামনে যাই পিছনে আসি সামনে আসছে সভাপতি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন এখানে আছি এবারে একইভাবে আজকের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের
শিক্ষকবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। স্যার 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 সামনে স্যার একটু একটু স্যার ঠিক আছে আস্তে আস্তে আসেন না আস্তে আস্তে আসেন একজনকে হয়ে যায়। আমি মঞ্চে যারা রয়েছেন এরশাদ হচ্ছে নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম সম্পাদন করেছে উপস্থাপন করার জন্য এইভাবে অনুরোধ করছি যারা দেখতে পারেন ইসলাম উপজেলার এই হে নতুন দেখা দিই কারবার জন্মের কৈলিকা করি উৎঘাটন সূর্যের মতন রিক্ততা সুরে সকলকে সমস্বরে বলে উঠতে হবে আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না, ভয় করব না। কালীগ্রাম পরগনায় যখন পা দিয়েছিলেন চরম একটা মানবতার সংকট তখন কালীগ্রাম পরগনায় চলছিলেন। 1891 সালের 13ই জানুয়ারি গুরুদেব প্রতিসরে এসে ওই কাছারি বাড়ির আলিমদের দাঁড়িয়ে ঠিক কি কথা ভেবেছিলেন আমি জানি না। কবি পায়ে চলার নেটো পথ ধরে হেঁটেছেন মাঠকে গিয়ে দেখেছেন হাই স্কুলে রূপান্তরিত করা, অবহেলিত মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করে গুরুদেব প্রমাণ করেছিল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার চেয়ে বড় ধর্ম তার কাছে আর কিছু নেই। যাই হোক, কবিগুরু রবীন্দ্রনাথ তার বর্ণাঢ্য কর্মময় জীবনে 46 বছরে দীর্ঘবার প্রতিসরে আসা যাওয়া করেছেন। রেখে সমমানের আরো কিছু সঙ্গে উদ্ধার করেছি কবিপুত্র রবীন্দ্রনাথের চিঠি, কবির পুত্র বধূ প্রতিমা দেবীর চিঠি। চিঠিগুলো দিয়ে আমি হাই স্কুলে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা নামক একটা মিউজিয়াম করেছি। আজকে আমি স্যারকে আবেদন করব, যেহেতু প্রতিসরে আসছেন, স্যার ফিরে গিয়ে প্রতিসরের মিউজিয়ামটা একটা পূর্ণাঙ্গ মিউজিয়াম করবেন। যে সময় আমি এই স্মৃতিগুলো দিয়েছিলাম আমাকে কোথাও দিয়েছিলেন যে এটা পূর্ণাঙ্গ মিউজিয়াম হবে, আজ অব্দি হয়নি। এই স্মৃতিচিহ্নগুলো খুব কষ্ট করে উদ্ধার করেছি, আবার যদি সেগুলো বিনষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে আর সেগুলো ফিরে পাওয়া সম্ভব নয়। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদেরকে বড় ভালোবাসতেন। 27 জুলাই যেমন শেষবারের মতো প্রিয় জমিদারি এবং প্রিয় প্রজাদের দেখার উদ্দেশ্যে কবি প্রতিসরে আসেন এবং ফিরে আসে হাজার হাজার। রবীন্দ্রনাথ লন্ডনে একাডেমি পড়ায়, কবি শিল্পী সাহিত্যিকরা সাধারণত একাডেমি পড়ায় একটু উদাসীন হন। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্র এর ব্যতিক্রম নয়। তিনি লন্ডনে বেশি দিন থাকতে পারলেন না। পারিবারিক শিক্ষা তাকে বিশেষভাবে কবি শিল্পী সাহিত্য হওয়ার মতো প্রেরণা জুগিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে একটি সংস্কৃতিবান পরিবার। এই পরিবারের শিল্প সাহিত্য সংস্কৃতি চিত্রকলা চারুকলা সব অনুশীলন হতো। তার পরিবারে এইসব শিল্পের বিকাশ। সুতরাং একাডেমিক প্রাতিষ্ঠানিক শিক্ষায় রবীন্দ্রনাথ মনোযোগী হতে পারেননি। তিনি লন্ডন থেকে ফিরে চলে আসেন। লন্ডন থেকে ফিরে আসার পরে লন্ডনে বেশ কিছু মানুষের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। সেই মানুষগুলোকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই গদ্যে লিখলেন। সেই গদ্যে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বইটির নাম হলো অরূপ প্রবাসীর পত্র। এই অরূপ প্রবাসীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্য গল্প। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সৃষ্টি থেকে স্রষ্টা, জীবাত্মা থেকে পরমাত্মা, সীমা থেকে অসীম, রূপ থেকে অরূপ, খণ্ড থেকে অখণ্ড, এইসব বিষয়ে রবীন্দ্রনাথ জমিদার মানুষ, জমিদার পরিবারের সাধারণ মানুষের মেলামেশার সুযোগ পেয়েছিলেন না। ফলেই তার কাছে সৃষ্টি স্রষ্টা, জীবাত্মা পরমাত্মা, সীমা অসীম নতুনভাবে ভাবিয়ে তুলত রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ভাবনায় নিপতিত হয়ে তার প্রথম দিকের কাব্য কবিতাগুলোই সেগুলো লিখেছেন। তার মানসী, সোনাতরী, চিত্রা, চৈতালি, খনিকা, খেয়া, নৈবেদ্য, গীতালি, গীতাঞ্জলি,
গীতিমাল্য এই পরপর যে কাব্যগুলোর নাম বললাম এগুলো যদি আমরা অনুশীলন করি তাহলে রবীন্দ্রনাথকে একজন দার্শনিক রবীন্দ্রনাথ এবং সৃষ্টি স্রষ্টার প্রেমের অনুরক্ত একজন রবীন্দ্রনাথকে প্রত্যক্ষ করি। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার পিতার নির্দেশে 1991 সালে বাংলাদেশে প্রথম আসলেন কুষ্টিয়ার শিলাইদহ, সেখান থেকে বোটে করে আসলেন নওগাঁর আজকের এই যে জায়গায় আমরা কথা বলছি এই পরিসরে। আজকের পরিসরকে আপনারা যেভাবে দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বজরায় চড়ে বোটে করে এখানে আসছিলেন তখনকার পরিসর আর আজকের পরিসর এইরকম না। পিতা আদম, মা হাওয়া আলাইহিসসালামকে তাদের থেকেই শুরু হয়েছে প্রথমে। তার দুই সন্তান হাবিল কাবিল, আমরা সবাই জানি, ছোট বড় সবাই মুখে মুখে প্রচলিত আছে। হাবিল কাবিল প্রথমে বোনদের মধ্যে বিয়ে হতো, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে বিবাদ হয় এবং ছোট ভাই হাবিলকে বড় ভাই হত্যা করে এবং তারপর এই যে মানবতা সংকট সৃষ্টি হলো, ভ্রাতৃত্বের বন্ধন অটুট হলো, সেই সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ তখন থেকেই সৃষ্টি হয়েছে। এবং হাবিল বলেছে যে তুমি আমাকে মারতে পারো, হত্যা করতে পারো, আমি তোমাকে মারবো না। আর মূল কারণটা ছিল মেয়ে। কিন্তু পৃথিবীতে যত বিপর্যয় দেখি, ট্রয় নগরী ধ্বংস হয়েছে হেলেনকে কেন্দ্র করে। যত উপন্যাস গল্প কাহিনী আছে মেয়েদের নিয়ে বেশিরভাগ অধিকাংশ ঘটনা শুরু। তারপরে বিষয় আসো ইত্যাদি সমস্ত বিষয়, সামাজিক রাজনৈতিক কলহ মেয়েদের নিয়ে, সেটাই আদম আলাইহিসসালামের সময় থেকে জড়িত হয়েছে। ভাইকে মারার পরে সে উপায় পাচ্ছে না, সে দেখছে যে কী করবো, একে কীভাবে লুকাবো আমি। তখন দেখে দিয়ে একটা মৃত্যু কাককে, একটা জীবন্ত কাক ঠোঁট দিয়ে মাটি চাপা দিচ্ছে। তখন সে ভাবনুদত্ত হলো, ভাবলো যে আমি এত অধম, আমি এত নির্বোধ, আমি এত নিকৃষ্ট যে একটা কাকের মধ্যে, মিষ্ট পাখি কাকের মধ্যে যে উচ্ছিষ্টকে তার মধ্যে যে মানবতাটা আছে সেই মানবতাটাও আমার মধ্যে নেই। এই অনুতপ্ত বোধ আমাদের বিবেকে সারা জায়গায়, সেখান থেকে মানবতা বোধের জাগ্রত যায়। তারপরে চণ্ডীদাসও বলেছেন, শোনো মানুষ ভাই, চণ্ডীদাস মধ্যযুগের কবি, বলে শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে ন্যায়, মানুষের জয়গণ, এটাই হলো মানবতা। মানবতার সংকট থেকে উত্তরণের জন্য রবীন্দ্রনাথ সারা জীবন সাধনা করেছেন। তার সমস্ত সাহিত্যের মধ্যে তিনি মূলত কবি, কিন্তু সাহিত্যের প্রতিটি শাখায় অবাধ বিচরণ করেছেন। প্রথম সার্থক ছোট গল্প, প্রথম সার্থক প্রবন্ধ, প্রথম সার্থক উপন্যাস, প্রথম সার্থক নাটক, এই সমস্ত পরিপূর্ণ রূপ দিয়েছেন রবীন্দ্রনাথ। এই জন্য তার বিশ্বকবি খ্যাতি। এবং সেই বিশ্বখ্যাতি কবি তার যে নোবেল পুরস্কার পূর্ববক্তা বলে গেলেন, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, আজি প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে না পারি। আমি রবি ঠাকুরের একদম প্রথম যৌবনের কবিতা থেকে কিছু অংশ উদ্ধৃত করলাম। আমি এখন তার শেষ জীবনের একটি কবিতা পড়ছি। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, আঘাতে চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রবি ঠাকুর নিয়ে কথা বলতে হলে তার দীর্ঘ সাহিত্য জীবন, বিশেষ করে আমি তার কাব্য নিয়ে আলোচনা করব। এবং এখানে আজকের যে বিষয় মানবতা, রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রবি রশ্মিতে প্লাবিত এই আলোকিত অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, নওগাঁ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব খালিদ মেহেদী হাসান, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। সুতরাং আজকে আমরা এখানে যারা এসছি আমাদের বয়সের কোনো বালাই নেই। আমরা চিন্তা করে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। রবীন্দ্রনাথের যৌবনকালের কবিতার অনুভূতি আমি বলছি তারই কবিতায়, জগৎ দেখিতে বাহির হইব আজিকে
তোমাকে করেছি মনে, দেখিব না আর নিজেরই স্বপন বসিয়া গুহার কোণে। অগাধ বাসনা অসীম আশা জগৎ দেখিতে চাই, জাগিয়াছে সাত চরাচরময় প্লাবিয়া বহিয়া যায়। এই কবি যে মানবতার দরদী কবি হবেন, তার সেই যৌবন প্রারম্ভের কবিতায় তার যথেষ্ট স্ফুরণ ঘটেছে। আপনারা 2 বিঘা জমি কবিতার 2 বিঘা জমি চিত্রাকারদের কবিতা, তার কথা শুনেছেন, উপানের কথা শুনেছেন। তার অভিব্যক্তি কি? অভিব্যক্তি এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। নিজের জমিদার, এই জমিদারি প্রথাকে তিনি অবজ্ঞা করতেন। তার ভাষায়, জমিদার্স আর প্যারাসাইট, উই সাক দ্য ব্লাড অফ আওয়ার টেনান্টস। জমিদার হইল শুধু এই প্রতিশ্বর পরগনার নয়, তিনি তিনটি পরগনার জমিদার ছিলেন, প্রতিশ্বরের, সাজাদপুরের, সিলাইগড়ের। এবং আর সবচেয়ে চমৎকার কথা, রবীন্দ্রনাথের যেটা বিশ্ববোধ, মানব প্রীতি, এটা কিন্তু জাগ্রত হয়েছিল এই প্রতিশ্বরে এসে। এটি হলো আমার পিএইচডি থিসিস, শিরোনাম রবীন্দ্র কাব্যের সাধারণ মানুষ। এই গ্রন্থটির জন্য আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। আমার এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলা একাডেমি 2008-এ। আমি একটু প্রাসঙ্গিক কথা বলছি আমার বই থেকে। পৃথিবীতে এমন কিছু কবি আছেন, লেখক আছেন, যাদের সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত হওয়ার মধ্যেই স্বস্তি আছে, তৃপ্তি আছে। রবীন্দ্রনাথ এমনি একজন কবি যার রচনার ভাণ্ডার অফুরন্ত। রবীন্দ্রনাথকে বিয়ে করতে এসেছিলেন পাত্রী সেজে তার বাড়িতে এই রবীন্দ্রনাথের স্ত্রী। তিনি বিয়ে করতে গ্রাম দেশে যাননি, পাত্রী এসেছিলেন তাকে বিয়ে করতে। রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কি? ভবতারিণী দেবী। আমাদের বাংলাদেশের বলেছি তো। এখন বিয়ের লগ্ন ঠিক হয়ে গেল, পুরোহিত মন্ত্র উচ্চারণ করবেন। পাত্রীর নাম কি? ভবতারিণী দেবী। বর বসে আছেন এক ঘরে, পাত্রী আরেক ঘরে, মন্ত্র পড়ানো হবে। নাম বাবা মার দেয়া ভবতারিণী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই বললেন যে না, এই অভিজাত ঠাকুর পরিবারে এই নামটা চলবে না। তিনি নামকরণ করলেন স্বর্ণ মৃণালিনী দেবী, পরে হলো স্বর্ণ মৃণালিনী দেবী তার নাম হলো। তাহলে আমাদের বাংলাদেশের পাঁচটি জামাই ওই কিন্তু ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথ পাচ্ছি। যাই হোক, আমি অনেক কথা প্রলম্বিত করতে চাই না। রবীন্দ্রনাথ ঠাকুরই একজন বিশিষ্ট কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী। আপনারা জানেন এই প্রতিষ্ঠান ইতিপূর্ব বলা হয়েছে সমবায় কৃষি ব্যাংক তিনি কিন্তু স্থাপন করেছিলেন 1905-এ। এবং তিনি যখন 1913-এ নোবেল প্রাইজ পেলেন, তার সমুদয় টাকা এই প্রতিষ্ঠান সমবায় কৃষি ব্যাংকে জমা রেখেছিলেন প্রজাদের কল্যাণে উপকারার্থে। তিনি তাই করেছিলেন। তিনি এই প্রতিষ্ঠানে এসেছিলেন কোন সময়? 1891-এ। তিনি এখান থেকে শেষবারের মতো বিদায় নিয়েছিলেন কোন সময়? 1937-এ। তো যাই হোক, আমাকে অনুষ্ঠান সঞ্চালক কথা সংক্ষেপ করতে বলেছেন, আমি কথা সংক্ষেপ করছি। তার আগে আমি একটি কথা বলি, সেটা হলো আমার কিন্তু কবিতা লেখার অভ্যাস আছে। আমার প্রথম কবিতার বই বেরিয়েছে কলকাতা থেকে, রকমারি। আর আমার হাতে যেটা দেখছেন এটি হলো 157 রবীন্দ্র জন্মোৎসব স্মারক, এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। আমি এখান থেকে আমার স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনারা দয়া করে শুনুন। কবিতার শিরোনাম চির উজ্জ্বল রবি। বাংলা ভাষার সাহিত্যাকাশে
তুমি চির উজ্জ্বল রবি, তোমার আলোয় আলোক দীপ্ত সকল লেখক কবি। তোমার সীমা ভাঙতে গিয়ে হোঁচট খেয়ে শেষে সবাই তখন নমস্কারে তোমার সাথে মিশে। গীতাঞ্জলি আনল তোমার জগৎ জোড়া খ্যাতি, ভাবের মিলন সেতু বেঁধে করলে তুমি জ্ঞাতি। বাংলাদেশ যে সোনার বাংলা, চিরমজবুত ভেদ, জাতির পিতার আকাঙ্ক্ষাতে জাতীয় সঙ্গীত। বঙ্গবন্ধুর ভাষা প্রীতি, মায়ের ভাষার প্রতি, বিশ্ব সভায় ভাষণেতে আনল চমক গতি। নেত্রী শেখ হাসিনার প্রচেষ্টা, ঐকান্তিক আশা, বাংলা হোক জাতিসংঘের দাপ্তরিক ভাষা। চায়না আপনারা জানেন যে ভেরি রেস্ট্রিক্টেড কান্ট্রি, তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো ইউজ করে না, তারা তাদের নিজস্ব সফটওয়্যার উইচ্যাট ইউজ করে। তো একজন ওনাদের দেশের ব্রিগেডিয়ার পদটা নেই, ওনারা সিনিয়র কর্নেল বলে এক ভদ্রলোক ছিলেন, সিনিয়র কর্নেল। উনি একদিন ক্লাসে এসে আমাদের জিজ্ঞেস করেন, তোমাদের জাতীয় সঙ্গীতটা একটু শোনাও। তো আমাদের মোবাইলে এটা ডাউনলোড করা ছিল, আমরা এটাকে জাতীয় সঙ্গীতটা যখন শোনালাম, তখন একজন চাইনিজ ভদ্রলোক, যাদের বলা হয় যে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মেশিন লাইক নেশন, তিনি কাঁদলেন। এইটি হলো রবীন্দ্রনাথের সৃষ্টি। তো রবীন্দ্রনাথ আমাদের এই জিনিসটা দিয়ে গেছে। আজকে অনেকেই বলে যে আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, এইটা চেঞ্জ করতে হবে। যে জাতীয় সঙ্গীত পৃথিবীর অন্যতম সুমধুর জাতীয় সঙ্গীত, যে জাতীয় সঙ্গীত যার দ্বারা তৈরি হয়েছে, তিনি একাধারে কবি, একাধারে সাহিত্যিক, একাধারে দার্শনিক, একেবারে স্থপতি, একেবারে রাজনীতিবিদ, হোয়াট নট, ইনফ্লুয়েন্সার্স হোয়াট নট। তো তার এই জিনিসটা অনেকে অনেক কুলাঙ্গার, বাংলাদেশে অনেক কুলাঙ্গার বলে যে এটাকে চেঞ্জ করতে হবে, এটা আমাদের বিদেশি একজন লিখিত হয়েছে। সো ইটস এ শ্রুতি মধুর জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম অন্য কোনো দেশে আছে কিনা আই ফিল ডাউট। আর আমরা আরেকটা জিনিস হয়তো অনেকেই জানি কি জানি না, এখানে যারা বিজ্ঞ রবীন্দ্র গবেষক আছে, আমরা যদি ভুল করি এটা কারেকশন করে দিলেন। সেটা হলো যদি রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীত, সেটা শুধুমাত্র আমরাই অ্যাডপ্ট করিনি, আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশ আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথের লেখা। স্যার আমি ভুল বলছি নাকি? একটা বিষয় বলা যেতে পারে, কবিগুরুর রসবোধ, সেন্স অফ হিউমার। আমরা জানি কবিগুরু কিন্তু অত্যন্ত রসিক মানুষ ছিলেন, আপনারা সবাই সেটা জানেন। জীবনের অজস্র ঘটনা আছে, তার আমি দু একটা উল্লেখ করবো। যেমন একটি ঘটনা এরকম, একবার শান্তিনিকেতনে তিনি বসে আলাপ করছেন, হল ভর্তি লোক। হঠাৎ গুরুদেব বললেন যে এ ঘরে একটা বাদর আছে। যেই কথা বলা, উপস্থিত সবাই একজন আরেকজন মানে যেটা হয় চাওয়াচাই করছে চোখটাকে, এবং মুখ শুকিয়ে গেছে, অনেকে সাদা হয়ে গেছে, পাংশু বর্ণ হয়ে গেছে, পাংশুতে যে কে জানি আজকে লজ্জার মধ্যে পড়ে। তো এটি এই পরিস্থিতিটা গুরুদেব প্রাণ ভরে উপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে উনি বললেন, আরে এটা এত চিন্তার কি হচ্ছে? আমি বলতে চাচ্ছি যে এই পক্ষে একটি বাঁ দিকে একটি দরজা রয়েছে। তো ওনারা মনে করছে বাদর বলাতে যেখানে বুঝি বানর বা বদলের বিষয়, কিন্তু বিষয়টা তা না, একটা বাঁ দিকে একটি দরজা রয়েছে। আরেকবার যেমন উনি ওনার পড়ার টেবিলে বসে লিখছেন, কিন্তু লিখতে যেয়ে একটু পুজো হয়ে গেছে, এটা ঝুঁকে পড়ে উনি লিখছেন। এমন সময় কেউ একজন আসেন, এসে বললেন যে গুরুদেব আপনি এত কষ্ট করে লিখছেন কেন? এই যে ঝুঁকে পড়ে, আজকাল অনেক ভালো কেদারা আছে, অনেক ভালো চেয়ার পাওয়া যায়, সেরকম একটা আনিয়ে নিলেই হয়। তখন উনি বলে যে আরে দুর্ভোগ বিষয় তা না, বুঝলে কলসিতে যখন জল কমে যায় তখন কি করতে হয়? তাকে পুজো করতে হয়। তো বয়স তো হলো, তাই ঝুঁকে করে লিখছে। এখন তো এখন গুরুদেব তো ওই কথা বলছেন, কিন্তু এখন আমি যে পরিস্থিতিতে আছি সব তো হয়ে গেছে সব বিষয়ে। এখন এখান থেকে আমি বলি, আচ্ছা যাই হোক, আমরা কিছুক্ষণ আগে একটু আলোচনা হয়েছিল, তার মধ্যে একটা কথা বলা যায়, আমরা যদি কবিগুরুর জীবনের কয়েকটা
মানে তথ্য সম্পর্কে আপনারা জানেন, তবুও এটা আমরা শেয়ার করতে পারি। সেটা হলো কবিগুরুর জীবনের শেষ কবিতা, সেটা হচ্ছে তোমার সৃষ্টির পথ লিখেছ 8ই নভেম্বর, লেখা পাবে 30শে জুন 1941। আর কবিগুরুর লেখা জীবনের শেষ গান, সেটা সকালবেলা এখানে গাওয়া হয়েছে। নিজেই নিজের জন্য জন্মদিনের জন্য গানটি লিখেছিলেন, সেটা হচ্ছে হে নতুন দেখা দিক আর বা জন্মের প্রথম শুভক্ষণ। লেখা হয়েছিল 23 বৈশাখ 1348। আর গান্ধীজির কথা আসছিল এখানে। গান্ধীজি প্রথম রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধন করেছিলেন। 1891 সালের 13 জানুয়ারিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজস্ব জমিদারি পরিচালনার কাজে অতিশরে আসেন। গ্রামের সাধারণ মানুষের জীবন জীবিকা দুঃখ দুর্দশা কবিকে ব্যতীত করে। ফলে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম উন্নয়ন কর্মে নিজেকে নিয়োজিত করেন। প্রতিশরের মতো পাড়া গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেন কৃষি সমবায় ব্যাংক। ব্যাংক থেকে হতদরিদ্র প্রজারা ঋণ গ্রহণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেন। উনি গড়ে তোলেন স্কুল, গ্রামে গ্রামে পাঠশালা, দাতব্য চিকিৎসালয়, নির্মাণ করেন মাটির রাস্তা, খনন করেন দিঘি ও কূপ। রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সালের 13 জানুয়ারি থেকে 1937 সালের 27শে জুলাই পর্যন্ত দীর্ঘ 47 বছর অগণিতবার প্রতিশোধে যাওয়া আসার মাঝে রেখে গেছেন অনেক মূল্যবান স্মৃতি, যা সংরক্ষণ করা আমাদের জরুরি। কবি প্রতিশোধে রচনা করেছেন অমর সাহিত্যকর্ম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, লিখেছেন ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান, ছড়া ও পত্র সাহিত্য। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রতিশোধ, সেলাই ও সাজাদপুর এই 3টি স্থানের মধ্যে প্রতিশোধ ছিল কবির নিজস্ব। অথচ এই প্রতিশোধ অনেকটা উপেক্ষিত। রাষ্ট্রীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 146তম জন্মদিবসে প্রথমবারের মতো মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ রবিকৃত প্রতিশোধ ভুলে গেছেন, যা আমাদের জন্য আনন্দের এবং গর্বের। আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশোধ এসে বুঝতে পেরেছিলেন গ্রামের হতদরিদ্র অসহায় অশিক্ষিত মানুষকে শিক্ষিত করতে না পারলে আলোকিত ক্ষুধামুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। যেমনটা চিন্তা করেছিলেন আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের উপস্থাপক মহোদয় যে কথাটি বলেছেন, আজকে আলোচকদের জন্যই কিন্তু আলোচনা, তাদেরকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে। আসলে সময়ের কারণে সেটি বলা হয়েছে জন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত। মূলত আলোচনা করবেন তারাই, এবং তারা সারাদিন আলোচনা করলে একজন আলোচকের আলোচনা শেষ হবে না, সেটিও আমরা জানি। রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশের মুক্তি নিয়ে, বাঙালিদের মুক্তি নিয়ে ভেবেছেন, বাঙালিদের স্বাধীনতা নিয়ে ভেবেছেন, অসাম্প্রদায়িক বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। নানাবিধভাবে বাংলাদেশের প্রতি মানুষটা কিভাবে ঘুরে দাঁড়াবে, সর্বদিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকল মানুষদেরকে নিয়ে ভাবনা ভেবেছেন। কলকাতায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জন্ম হলেও তুমি এইখানে আসে আমাদের সেবা করেছেন, এই এলাকার মানুষের কাছে থেকেছেন। এটা আমাদের জন্য চরম সৌভাগ্যের, বাঙালি বাংলাদেশের জন্য চরম সৌভাগ্যের। তিনি যেমনটি ভেবেছেন, যেমন আমাদের আলোচনায় বলেছেন, তিনি বলেছেন এই বাংলার 7 কোটি মানুষকে নিয়ে ভাবনার জন্য অনেক বছর আগে, স্বাধীনতার অনেক বছর আগে তিনি বাংলার মানুষের স্বাধীনতা এবং বাংলার মানুষের মুক্তির জন্য বলেছিলেন। এই দেশে সেই 7 কোটি বাঙালির হেমন্ত জননী রেখেছ বাঙালি করে মানুষ করবে। মাননীয় সংসদ সদস্য জনাব সলিমুদ্দিন তরফদার, আমরা এখন সেই কাঙ্ক্ষিত সময়ে উপনীত হয়েছি, যার বক্তব্য শুনবার জন্য বিশেষ করে এখন সেই মুহূর্ত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁর রাজনৈতিক অঙ্গনের অন্যতম অভিভাবক, যিনি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করে চলেছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার। আমি প্রধান অতিথি মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরে বক্তব্য শিখতে পারতাম আমার মনে হয় এই জায়গাটা ওনাদেরকে স্লিপ দিয়ে ওনাদেরকে আরো ছোট করে দেওয়া, বক্তব্য ছোট করে দিয়ে আমাদের জন্য সময় রাখা আমরা একটু বিব্রত বোধ করছি। যাই হোক, দাঁড়িয়েছি, দুটি কথা বলতে হবে। এখানকার আয়োজন প্রধান অতিথি বানিয়েছেন, না বললে খারাপ দেখায়। আজকে কবিগুরু রবি ঠাকুরের 161তম জন্মদিন। এই জন্মদিনের প্রতিপাদ্য বিষয় রয়েছে এখানে একটি, আমি চিঠির মধ্যে একটি প্রতিপাদ্য বিষয় দেখেছি, মানবতার সংকট ও রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ, আমি এটার মধ্যে আমার কথাটা শেষ করতে চাই। রবীন্দ্রনাথ কি ধরনের মানবতার ছিল? উনি জমিদার, ওনার প্রতিশয় কালীগ্রাম, প্রতিশয়ের জন্য কি করেছেন না করেছেন এটা প্রতিশয়বাসী বা এখানে বক্তাদের মাঝে সবাই বলেছেন। এখানে কৃষি ব্যাংক করেছেন, এখানে রক্ষাকালী বাড়ির কাছে, এখানে পুণ্যতিথিতে রবীন্দ্র সরোবরের এখানে অনুষ্ঠান করতেন। উনি দাতব্য চিকিৎসালয় করেছেন। উনি কৃষকদের মাঝে সমবায় সমিতি করা থেকে শুরু করে মানুষকে মানুষের মতো মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেছেন এবং তিনি সার্থক হয়েছেন। এবং সেই সার্থকতার ফলেই তার স্মৃতি বিজড়িত এই প্রতিশরে বারবার আমাদের আসতে হয় এবং আমরা আসি। বাঙালির চিন্তা, চেতনা এবং অনুভূতিকে সঠিকভাবে প্রতিফলিত করে বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে মর্যাদা দিয়েছেন এই রবীন্দ্রনাথের এই গান। সাংস্কৃতিক অঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুর অতপ্রতভাবে যেমন মিশে ছিলেন, দৈনন্দিন জীবনের প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, আশা, নিরাশা, সুখ, দুঃখ, সংকট এবং সাফল্যে রবীন্দ্রনাথ আমাদের প্রেরণার উৎস। তাই জন্মের 161 বছর পরেও রবীন্দ্রনাথ আমাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে সমগ্র বিশ্বে পরিচিত করেছেন। নওগাঁ প্রতিশয়কে তিনি মর্যাদা আসনে অধিষ্ঠিত করেছেন। প্রতিশয়ের উদ্দেশ্যে বলেন, আমি অসুস্থ, হয়তো তোমাদের কাছে আর আসতে পারবো না। তোমরা আমাকে অনেক দিয়েছ, আমি তোমাদের কিছুই দিতে পারি নাই। আমি প্রার্থনা করি তোমরা সুখী হও, শান্তিতে থেকো। আর এই হৃদয়স্পর্শী কথার সুখের ছায়া নেমেছিল সেই দিন প্রতিশয়ের চারিদিকে উঠেছিল কান্নার রোগ। অর্থাৎ এটা মানবতা, যে মানুষকে ভালোবাসা, যে চিহ্ন, যে অন্তঃস্থল থেকে রবি ঠাকুর ভালোবেসে সে বিদায়ের সমাজে কথাগুলি বলেছিলেন, সেটা মর্মস্পর্শী। এবং তাই আমি মনে করি প্রতিশয়ের বংশধররা এটা যুগে যুগে মনে রাখবে। কিন্তু আজকে যে কারণেই হোক, আমরা প্রতিশয়ে এই অনুষ্ঠানের এইরকম দৈন দশা আমরা দেখি নাই। চাই এইবার আমার সামনে যে দেখছি, জানি না কোনো গ্যাপ হতে হয়েছে। রবীন্দ্রনাথ 1901 সালে সপরিবারে সিরাজগঞ্জ ছেড়ে চলে যান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরে। সেখানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একটি বিশ্ববিদ্যালয়, ব্রহ্মশ্রম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যেটা পরে বিশ্বভারতী নামে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই শান্তিনিকেতনে লেখাপড়া করার জন্য আজও মানুষ আকাঙ্ক্ষিত হয়ে থাকে এবং আমরাও চেষ্টা করি যে আমাদের ছেলে মেয়েরা শান্তিনিকেতনে যদি পড়াতে পারতাম তাহলে আমরা ধন্য হতাম। এটাও কিন্তু শিক্ষা এবং মানবতার একটা চরম পদক্ষেপ বলে আমি মনে করি। এসবের মধ্যে রবীন্দ্রনাথ জড়িয়ে পড়েছিলেন
রবি ঠাকুরের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ছিল তার ভাব গভীরতায়, তার সাহিত্যের বিশ্বপ্রেম, মানব প্রেমের পাশাপাশি প্রকৃত প্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা আর প্রগতি বোধ প্রকাশ পেয়েছে। কথা সাহিত্য প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতির সম্বন্ধে তার মতামত তুলে ধরেছিলেন। সমাজ কল্যাণ নামে উন্নয়ন, গ্রামের দরিদ্র মানুষের শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে তিনি সোচ্চার ছিলেন। শান্তির কাছে সুদূর গ্রামে আমেরিকার কৃষি অর্থনীতিবিদ এবং শান্তিনিকেতনের শিক্ষক এবং ছাত্রদের সহযোগিতা তিনি গড়ে তুলেছিলেন শ্রীনিকেতন নামে এক পল্লী উন্নয়ন কেন্দ্র। এই সংস্কারের উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি সাধন, সমবায় প্রজ্ঞা চালু করা এবং গ্রামের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিপুল সাহিত্য সম্ভারের যেসব হিসাব পাওয়া যায়, আমার কথা সত্য না হতে পারে, কারণ এখানে রবীন্দ্র বিশেষজ্ঞরা আছে, আমার তথ্য ভুল হতে পারে। তথ্য ভুল যদি হয়ে থাকে মাফ করবেন। তথ্য অনুযায়ী আমার জানা মতে উনি 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ এবং অন্যান্য আরও গদ্য এবং 95টি ছোট গল্প এবং প্রায় 2000-এর উপরে গান রচনা করেছেন। এবং এই গানগুলি সবাই মর্মস্পর্শী এবং মানব সেবায় নিয়োজিত। এবং আমরা তাদের ছোট গল্পগুলি যদি পড়ি, সব ছোট গল্পেই কিন্তু এই মানব সমাজকে নিয়ে, মানবতার সেবা নিয়ে কিন্তু লেখা। এখানে কোনো উচ্ছেদতার লেখা রবি ঠাকুরের কোনো ছোট গল্প আমরা দেখি নাই। 70 বছর বয়সে তিনি ছবি আঁকতেও শুরু করেন। ছবি আঁকার কোনো প্রকারগত শিক্ষা তার ছিল না। তার লেখার কাটাকুটিকে একটা চেহারা দেওয়ার চেষ্টা থেকে তিনি ছবি আঁকা শুরু, এবং তারপরে তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। জীবনের শেষ 5 বছর ধারাবাহিকতা তার অসুস্থতায় ভুগেছিলেন রবীন্দ্রনাথ। রবি ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করেছে। আজকে এখানে কথা উঠেছে এই প্রতি শহরের জাদুঘরটি, প্রতি শহরের জাদুঘর সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছে। আমি ঢুকতেই আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে ধরেছিলেন। আমি বলতে চাই যে শুধুমাত্র রবি ঠাকুরের জাদুঘর করেই কিন্তু রবি ঠাকুরকে মনে করা যায় না। রবি ঠাকুরের যে সমস্ত কর্মগুলি আছে, তদ্রুপ জাতির পিতার যে সমস্ত কর্মগুলি আছে, সেগুলো যদি আমরা মনে প্রাণে ধারণ করে মানব সেবা নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং সেটা যদি মানব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি, মানুষের জন্য এটা যদি ছড়িয়ে দিতে পারি, যেটা রবি ঠাকুর বলেছেন, যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু বলেছেন, আমরা যদি প্রত্যেকটা মানুষকে যদি সেই আদর্শিত করতে পারি, তবে আমি মনে করি জাদুঘর করা সার্থক হবে বলে আমার বিশ্বাস। তবে এটুকু বলতে চাই, আমরা নওগাঁর যে কয়জন এমপি আছি এবং প্রশাসন রয়েছে, সবাই মিলে আমরা এটাকে চেষ্টা করবো। আমি শিলাইদহতে গেছিলাম কয়েকদিন আগে, শিলাইদহতে দেখেছি এই রকমই অবস্থা, এর থেকে বেশি কিছু নাই। শুধুমাত্র ট্রাক্টরের অংশ আর পালকি আর ওনার চড়া নৌকা আর ভাঙা ঘোড়ার গাড়িটা আছে, আর কিছু ছবি আছে যেখানে উনি অনেক দিন থেকেছেন। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। রবীন্দ্র গবেষকেরা যারা এখানে এসেছেন তারা অনেক কথাই বলেছেন, আরও অনেক জ্ঞানগর্ভ কথা ওনারা যেখানে সেখানে যে কোনো অনুষ্ঠানে বলবেন। ওনাদের সামনে আমি যেটুকু বললাম অনেক ভুল হয়েছে আমার বলা, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমি সবশেষ কবিগুরু রবীন্দ্রনাথের এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সেই আদর্শ এবং তার
যে গান, যে চয়নটু দিয়ে আমাদের বাংলাদেশকে আরও জীবিত করে রেখেছে, তার দুটি চয়ন পড়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। রবি ঠাকুরের সেই গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজেবাসী। জয় বাংলা, জয় বঙ্গ, জয় হোক রবীন্দ্রনাথের। ধন্যবাদ সবাই।